হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী। ইতিমধ্যেই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সামকে টার্গেট করে পলিটিক্যাল সায়েন্সের ওপর দুটো ক্লাস আমি তোমাদের নিয়ে ফেলেছি। প্রথম ক্লাসে আলোচনা করেছি রাষ্ট্র নিয়ে, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি সার্বভৌমিকতা নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অধিকার নিয়ে, রাইটস নিয়ে। রাইট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। তোমরা যারা এই ক্লাস দেখছো, আশা করি কিছুটা হলেও আমি তোমাদেরকে গাইড করতে পারছি, তোমাদেরকে একটা ভিউ হয়তো আমি দিতে পারছি যে এই পরীক্ষাটা কেমন হবে বা কীরকম ভাবে তোমাদের পড়াশোনা করতে হবে, কীরকম প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হবে বা তোমরা কীরকম প্রশ্ন ফেস করবে। কারণ প্রথম থেকে আমি যে ক্লাসটা তোমাদের নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমি আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসে। ঠিক আছে? তো আজকেও আমি তোমাদের সাথে অধিকার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব। তোমরা যারা এই ক্লাস দেখছো, অবশ্যই আমার এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং এই পরীক্ষা সংক্রান্ত যদি ডিটেলস আরও কিছু তোমাদের জানার প্রয়োজন হয় তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস, আজকের আমাদের আলোচনা। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাইটস নিয়ে। রাইট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তোমাদের সাথে। তোমরা যারা উত্তর দেবে তো কমেন্টে উত্তর দেবে, এবং যদি কোথাও কোনো ডাউট থাকে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে মেনশনস করবে, আমি অবশ্যই তার রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। তো প্রথম প্রশ্ন কি দেখতে পাচ্ছ? রাইটস আর। ঠিক আছে, আমাদের এই যে পরীক্ষা, এই পরীক্ষাটার প্রশ্নপত্র কিন্তু হবে ইংলিশে। 2015-তে আমাদের যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছিল ইংলিশে। তার জন্যই কিন্তু আমি ইংলিশ যে কোশ্চেন্স, সেই কোশ্চেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। হ্যাঁ, আমি অবশ্যই পুরো বিষয়টা বাংলায় তোমাদের সাথে ব্যাখ্যা করছি, আলোচনা করছি, কিন্তু প্রশ্নটা আমি ইংলিশে রাখছি এই কারণে যেহেতু তোমাদেরকে ইংলিশ কোশ্চেন ফেস করতে হবে। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, রাইটস আর, অধিকার কি? ঠিক আছে, অপশন এ তে রয়েছে ক্লেমস মানে দাবি, বি তে রয়েছে পাওয়ার্স, অ্যান্ড সি তে রয়েছে প্রিভিলেজ। তোমরা যারা এই প্রশ্নের উত্তর জানো অবশ্যই কমেন্টে মেনশনস করবে, আর আমি যখন উত্তর দেব তখন সেক্ষেত্রে চেক করে নেবে যে তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ঠিক আছে? তো রাইট কি? রাইটকে কি আমরা বলি, মানে কি বলবো রাইটকে আমরা? দাবি, ক্ষমতা, নাকি বিশেষ অধিকার, নাকি ডিতে অল? তো সঠিক যে উত্তর সেই উত্তরটা হবে হচ্ছে এ, রাইট হচ্ছে ক্লেম, দাবি। রাইট পাওয়ার নয়। ঠিক আছে, রাইট কিন্তু পাওয়ার নয়। ঠিক আছে, হ্যাঁ, একটা মানুষের একটা ক্ষমতা থাকতে পারে, একটা মানুষের একটা শক্তি থাকতে পারে, কিন্তু শক্তি কখনো অধিকার নয়। ঠিক আছে, শক্তি কখনো অধিকার নয়। অধিকার যেটা আমরা সমাজ থেকে পাই। ঠিক আছে, আমরা যেহেতু সমাজের অংশ, এই সমাজের একটা অংশ, তাই আমরা অধিকার পাই। ঠিক আছে, তাহলে অধিকার পাওয়ার জন্য আমাদের সমাজের অংশ হতে হবে। কিন্তু আমার যে বলতে পারো ফিজিক্যাল যে ফোর্স, এই ফিজিক্যাল ফোর্সটা সমাজের উপর কিন্তু ডিপেন্ড নয়। তাহলে রাইট কিন্তু ক্ষমতা নয়, রাইট কিন্তু শক্তি নয়। ঠিক আছে, শক্তি হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু রাইট হচ্ছে কি একটা সামাজিক বিষয়, যে আমি একটা সমাজের অংশ হিসাবে আমি অধিকার পেয়ে থাকি। ঠিক আছে, প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ অধিকার, যেটা সবাই পায় না, কিছু জনকে দেওয়া হয়। কিন্তু রাইট কি? রাইট হচ্ছে সবারই জন্য। তাহলে রাইট হচ্ছে কি? রাইট হচ্ছে ক্লেম, রাইট হচ্ছে মানুষের হচ্ছে দাবি দেওয়া। রাইট মানুষের শক্তি নয়, ফোর্স নয়, রাইট প্রিভিলেজও নয়। রাইট হচ্ছে মানুষের দাবি দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে সঠিক যে উত্তর সেই উত্তরটা হবে হচ্ছে এ, রাইটস আর ক্লেম, মানুষের দাবি দেওয়া। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 2। কি বলছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড প্রিভিলেজ।
তাহলে আমরা জানলাম একটু আগে 1 নম্বর প্রশ্ন থেকে যে রাইট পাওয়ার নয়, রাইট প্রিভিলেজ নয়, রাইট হচ্ছে ক্লেম, মানুষের দাবি দাওয়া। তাহলে রাইট অ্যান্ড প্রিভিলেজের মধ্যে ডিফারেন্স কি, সেটা কারেক্টলি আইডেন্টিফাই করতে হবে এই দুটো স্টেটমেন্ট থেকে। প্রথমটা কি বলছে, রাইটস আর ইউনিভার্সাল ইন দ্য সেন্স দ্যাট দে আর অ্যাসিওর্ড টু অল। রাইট হচ্ছে ইউনিভার্সাল, সর্বজনীন, কারণ রাইট একটা সমাজের প্রত্যেকটা মানুষকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। প্রিভিলেজ আর নট ইউনিভার্সাল বিকজ দে আর পজেসড বাই ফিউ। প্রিভিলেজ ইউনিভার্সাল নয়, সর্বজনীন নয়, প্রিভিলেজ গুটি কয়েক মানুষ বা কয়েকজন মানুষ পেয়ে থাকে, ঠিক আছে। বি কি বলছে, রাইটস আর অবটেন অ্যাজ আ ম্যাটার অফ রাইট। তাহলে আমরা যেহেতু সমাজের অংশ, তার জন্য রাইট হচ্ছে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে রাইট পেতে গেলে আমাকে সমাজের অন্তর্ভুক্ত হতে হবে। আমি যদি সমাজের অংশ হই তাহলে আমি রাইট পাবো, সমাজ থেকে বাইরে থেকে আমি রাইট পেতে পারি না। তাহলে রাইট আর অবটেন অ্যাজ আ ম্যাটার অফ রাইট, তাহলে আমি যেহেতু সমাজের অংশ, আমি যেহেতু সমাজের মধ্যে রয়েছি, আমি রাইট পাবো। প্রিভিলেজ অ্যাজ আ ম্যাটার অফ প্যাট্রোনেজ, মানে বলছে প্রিভিলেজ পৃষ্ঠপোষকতার মাধ্যমে পাওয়া যায়। আমি হয়তো সরকারকে প্যাট্রন করছি, বা আমি শাসককে হয়তো সন্তুষ্ট করছি, তো সরকারকে সন্তুষ্ট করার কারণে বা শাসককে সন্তুষ্ট করার কারণে আমি হয়তো কিছু বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছি, ঠিক আছে। তো কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডিফারেন্স রাইট অ্যান্ড প্রিভিলেজ। তো এই হচ্ছে চারটে অপশন। অপশন সি তে রয়েছে বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড অপশন ডি তে রয়েছে নান। তো সঠিক উত্তর কি হবে, তোমরা যারা ক্লাসটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমি যখন উত্তর বলবো তখন চেক করে নেবে যে তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তো সঠিক যে উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে বোথ এ অ্যান্ড বি, রাইট ইউনিভার্সাল। রাইট পাওয়ার ক্ষেত্রে বা রাইট দেওয়ার ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করা হয় না। রাইট পেতে গেলে আমাকে সমাজের অন্তর্ভুক্ত হতে হবে, কারণ রাইট সমাজ কি করে নিশ্চিত করে, তাই সেই ক্ষেত্রে রাইট সবাই পেয়ে থাকে। তো রাইট হচ্ছে ইউনিভার্সাল, কিন্তু প্রিভিলেজ ইউনিভার্সাল নয়। প্রিভিলেজ পেয়ে থাকে বিশেষ কিছু মানুষ বা কয়েকজন মানুষ, কিন্তু রাইট পেয়ে থাকে সবাই। একটা সমাজের অন্তর্গত সবাই কি পেয়ে থাকে, রাইট পেয়ে থাকে সেই সমাজের। কিন্তু একটা সমাজে বিশেষ অধিকার সেই সমাজের গুটি কয়েক মানুষ বা কয়েকজন মানুষ পেয়ে থাকে, ঠিক আছে। রাইট অবটেন অ্যাজ এ ম্যাটার অফ রাইট, তাহলে সমাজের অংশ হিসাবে আমরা রাইট পেয়ে থাকি। আমি যেহেতু সমাজের অংশ, আমি সমাজের মধ্যে রয়েছে, তাই আমি রাইট পেয়ে থাকি। সমাজের বাইরে থেকে আমি রাইট পেতে পারি না। তাহলে আমি যদি সমাজের মধ্যে যদি ইনক্লুড হই তো আমি রাইট পাবো, কিন্তু বিশেষ অধিকার পাওয়ার জন্য আমাকে কাউকে হয়তো সন্তুষ্ট করতে হতে পারে। পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশেষ অধিকার আমরা পেয়ে থাকি। এই পৃষ্ঠপোষকতা আমরা সরকারের করতে পারি বা শাসকের করতে পারি। তো সেই ক্ষেত্রে সরকার বা শাসক সন্তুষ্ট হয়ে আমাকে কি করেছে, কিছু প্রিভিলেজ দিয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটোই কিন্তু হচ্ছে কারেক্ট ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড প্রিভিলেজেস। কাউরির যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করে নেবে। ওকে, 3 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য হিস্টোরিক্যাল থিওরি অফ রাইট। রাইটের তো বিভিন্ন থিওরি রয়েছে, ন্যাচারাল রাইটের থিওরি, হিস্টোরিক্যাল থিওরি অফ রাইট, লিগাল থিওরি অফ রাইট। তো হিস্টোরিক্যাল থিওরি অফ রাইটের মূল বক্তব্যটা কি, এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। কি রয়েছে অপশনে, বলছে রাইট গ্রো ফ্রম ট্র্যাডিশন অ্যান্ড কাস্টম। একটা সমাজের যে ট্র্যাডিশন বা কাস্টম, তার মাধ্যমে কি হয়, রাইট ডেভেলপড হয়।
রাইটের উদ্ভব হয় সমাজের কাস্টম এবং ট্র্যাডিশন থেকে। ওকে, রাইট আর ক্রিয়েটেড অ্যান্ড মেনটেন বাই দ্য স্টেট। রাইট ক্রিয়েট করছে, মেনটেন করছে স্টেট, রাষ্ট্র। রাষ্ট্র আমাদেরকে কি করছে? অধিকার দিচ্ছে। রাইটস আর ক্রিয়েটেড অ্যাজ আ রেজাল্ট অফ কন্ট্রাক্ট বিটুইন পিপল অ্যান্ড সভারেন অথরিটি। রাইট হচ্ছে একটা বলতে পারো চুক্তির ফলাফল। মানুষ এবং সভারেন অথরিটির মধ্যে কি হচ্ছে? কন্ট্রাক্ট হচ্ছে, চুক্তি হচ্ছে, এবং সেই চুক্তি থেকে কি হচ্ছে? রাইট ক্রিয়েটেড হচ্ছে। তো অধিকারের যে ঐতিহাসিক যে তত্ত্ব, হিস্টোরিক্যাল যে থিওরি অধিকারের, তার বক্তব্যটা কি? এই যে চারটে যে অপশন রয়েছে সেখান থেকে সঠিক উত্তর আমাদেরকে বেছে নিতে হবে। তো যারা তোমরা জানো অবশ্যই উত্তর করবে। তো আমি চলো সঠিক উত্তরটা দিয়ে দিই। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে এ, রাইট গ্রো ফ্রম ট্র্যাডিশন অ্যান্ড কাস্টম। রাইটের হিস্টোরিক্যাল থিওরির যারা সমর্থক তাদের বক্তব্য হচ্ছে এটাই যে একটা সমাজের ট্র্যাডিশন, ঐতিহ্য এবং প্রথা থেকে কি হয়? রাইটের হচ্ছে উদ্ভব। তো একটা সমাজের যে ট্র্যাডিশন বা কাস্টম, সেগুলোই বিবর্তনের মাধ্যমে কালক্রমে সেগুলো অধিকার হিসাবে কি হয়? প্রতিষ্ঠিত হয় সমাজে। তাহলে অধিকার যদি আমরা বলি, একটা সমাজের চলে আসা ট্র্যাডিশন বা কাস্টম, হিস্টোরিক্যাল থিওরির যারা সমর্থক তাদের হচ্ছে বক্তব্য যে রাইটস গ্রো ফ্রম ট্র্যাডিশন অ্যান্ড কাস্টম। ট্র্যাডিশন এবং কাস্টম গুলো বিবর্তনের মাধ্যমে কালক্রমে কি হয়? সমাজে অধিকার হিসাবে হচ্ছে স্বীকৃতি লাভ করে। এটাই হচ্ছে হিস্টোরিক্যাল থিওরি অফ রাইটস এর বক্তব্য। আর সেকেন্ড যেটা দেখছো, রাইটস আর ক্রিয়েটেড অ্যান্ড মেনটেন বাই দ্য স্টেট, এটা হচ্ছে রাইটস এর যে লিগ্যাল থিওরি তার হচ্ছে বক্তব্য যে স্টেট হচ্ছে রাইট ক্রিয়েট করে এবং স্টেটই মেনটেন করে। তাহলে রাইটের যে লিগ্যাল থিওরি তার বক্তব্য হচ্ছে সেকেন্ড অপশনটা। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রাইটস আর ক্রিয়েটেড অ্যান্ড মেনটেন বাই স্টেট, এটা কোন থিওরির বক্তব্য, তো অ্যান্সার করবে লিগ্যাল থিওরি। ঠিক আছে, লিগ্যাল থিওরি অফ রাইটস। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, একটা রিমার্কস। হু সেড রাইট ইজ আ রিজনেবল ক্লেম টু ফ্রিডম ইন দ্য এক্সারসাইজ অফ সার্টেন অ্যাক্টিভিটি। বলছে রাইটস হচ্ছে কি রিজনেবল ক্লেম, যুক্তিপূর্ণ দাবি স্বাধীনভাবে কিছু কাজ করার। তাহলে রাইট মানুষকে কি করছে? স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। তাহলে রাইটস হচ্ছে কি রিজনেবল ক্লেম, যুক্তিসঙ্গত দাবি। এবং কিসের দাবি? যাতে একটা মানুষ স্বাধীনভাবে তার কাজ করতে পারে। তো এটা কার বক্তব্য? হু সেড ইট? অপশন দেখো রয়েছে র্যাস্কি, হল্যান্ড, জেফারসন এন্ড ওয়াইল্ডি। তো এখানে সঠিক যেটা উত্তর, সেই উত্তরটা হবে ডি, ওয়াইল্ডি। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটুখানি পড়ে রাখবে প্রত্যেকটা জায়গা থেকে। এবং আমি আগের ক্লাসেও বলেছিলাম যে এই রকম যে প্রশ্ন, এর কিন্তু কোনো সাজেশন হয় না, একদম ডিরেক্টলি বলছি। কারণ ভাবো রাইট সম্পর্কে একাধিক যারা ফিলোসফার রয়েছে, পলিটিক্যাল সায়েন্টিস্ট রয়েছে, সোসিওলজিস্ট রয়েছে, তাদের কি রয়েছে? তাদের মন্তব্য রয়েছে। এবার তোমাকে ল্যাস্কির থেকে প্রশ্ন দিবে, না হল্যান্ড থেকে দিবে, না জেফারসন থেকে দিবে, নাকি অস্টিন থেকে দেবে, না স্যালমন থেকে দিবে, এটা তো যিনি প্রশ্ন করবেন তার উপর ডিপেন্ড করবে। কিন্তু হ্যাঁ, আমাদেরকে মোটামুটি একটা তৈরি করে রাখতে হবে। তাহলে আমরা যখন রাইট পড়বো, আমরা যখন সভারেন্টি পড়বো, আমরা যখন স্টেট পড়বো, মানে ডেফিনেশনের জায়গায় যখন আমরা আসব, তো সেই ক্ষেত্রে আমরা এরকম কিছু মন্তব্য বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক তাদের মন্তব্যগুলো, তাদের রিমার্কসগুলো একটুখানি কিন্তু আমরা পড়ে রাখবো, প্রয়োজনে সেগুলোকে আমরা কোথাও নোট করে রাখবো। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট দ্য নেচার অফ রাইটস। এখানে অপশন রয়েছে, এই অপশনস থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা রাইটস এর প্রকৃতিকে রিপ্রেজেন্ট করছে না, নেচার অফ রাইটস। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট দ্য নেচার অফ রাইট। অপশন এ তে কি বলছে? রাইটস আর পার্মানেন্ট। অপশন বি তে কি বলছে? রাইটস আর নট অ্যাবসলিউট ইন ক্যারেক্টার। সি, রাইটস আর বাউন্ড উইথ ডিউটিজ, অ্যান্ড ডি হচ্ছে নান। এর মধ্যে কোনটা রাইটস এর নেচারের অন্তর্গত নয়?
ঠিক আছে, এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে সঠিক উত্তর, যে কোনটা রাইটসের নেচারের অন্তর্গত নয়, which does not represent the nature of right। তো প্রথম কি বলছে, রাইটস আর পার্মানেন্ট। রাইটস পার্মানেন্ট, এটা একটা বড় প্রশ্ন। বি হচ্ছে রাইটস আর নট অ্যাবসলিউট ইন ক্যারেক্টার। রাইটস অ্যাবসলিউট নয়, তার মানে কি রাইটস লিমিটেড, রেস্ট্রিক্টেড। সি কি বলছে, রাইটস আর বাউন্ড উইথ ডিউটিস। রাইটস এর সাথে কি কর্তব্য। তো আমি সি থেকে যাই, রাইটস আর বাউন্ড উইথ ডিউটিস, একদম সঠিক। অ্যাকচুয়ালি আমরা কিছু ডিউটি পারফর্ম করি বলে আমরা রাইটস পাই। রাইটসটা এক কথায় যদি বলো আমাদের কাছে রিওয়ার্ডস। রাইটটা আমাদের কাছে রিওয়ার্ডস, মানে ধরো ফর এক্সাম্পল রাইট টু লাইফ, জীবনের অধিকার। তাহলে আমি একজন মানুষের জীবনের অধিকারকে রেসপেক্ট করছি, এবং আমি যে মানুষটার জীবনের অধিকারকে রেসপেক্ট করছি সেও আমার রাইট টু লাইফকে রেসপেক্ট করছে। তাহলে আমার কাছে যেটা ডিউটি সেটা একটা মানুষের কাছে রাইট, আর আমার কাছে যেটা রাইট সেটা একটা মানুষের কাছে ডিউটি। তাহলে আমি একজন মানুষের জীবনের অধিকারকে রেসপেক্ট করছি বলেই সেই মানুষটা আমার জীবনের অধিকারটাকে রেসপেক্ট করছে। আমি যদি একজন মানুষের রাইট টু লাইফকে ভায়োলেট করি, তাহলে আমারও রাইট টু লাইফ আর একজন মানুষ কি করতে পারে, ভায়োলেট করতে পারে। তাহলে রাইটস এক কথাই হচ্ছে রিওয়ার্ড, যে আমি একটা মানুষের প্রতি দায়িত্ব পালন করেছি বলে সেই মানুষটা আমাকে কি করেছে, অধিকার দিয়েছে। তাহলে রাইটস এর সাথে ডিউটি হচ্ছে কি যুক্ত, রাইটস হচ্ছে রিওয়ার্ড। ঠিক আছে, বোঝাতে পারলাম। সেকেন্ড কি বলছে, রাইটস আর নট অ্যাবসলিউট ইন ক্যারেক্টার। না, রাইটস হচ্ছে লিমিটেড। কারণ আনলিমিটেড রাইট সমাজে কি তৈরি করে, বিশৃঙ্খলা, অরাজকতা। আনলিমিটেড রাইট, তাই সেই ক্ষেত্রে রাইট কি হওয়া উচিত, লিমিটেড হওয়া উচিত, রেস্ট্রিক্টেড হওয়া উচিত। রাইট যদি অ্যাবসলিউট হয়ে যায় তাহলে সোসাইটিতে কি দেখা দিবে, বিশৃঙ্খলা, অরাজকতা। তার ফলে কেউই তার অধিকার যথার্থভাবে সঠিকভাবে কি করতে পারবে না, উপভোগ করতে পারবে না। ঠিক আছে, আর নাম্বার এ হচ্ছে কি, রাইটস আর পার্মানেন্ট, এটা একদমই ভুল। রাইটস হচ্ছে ডাইনামিক। রাইটস হচ্ছে ডাইনামিক। ধরো আজকে এটা 2025 সাল, আমাদের সংবিধান তৈরি হয়েছে 1950 সালে। 1950 সালের পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানে কিছু রাইটসের কি করা হয়েছিল, উল্লেখ করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2025 সালে আমাদের সংবিধানে আমাদেরকে যে রাইটস গুলো দেওয়া হয়েছিল সেগুলো তো আছেই, তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু রাইট যেরকম বাদ গিয়েছে, আবার কিছু রাইট অ্যাডও হয়েছে, যেরকম ধরো রাইট টু এডুকেশন। কিন্তু রাইটকে যদি আমরা পার্মানেন্ট বলি, তার মানে কি 1950 সালে যে রাইট ছিল আজও সেই রাইট। নতুন কোনো অধিকারের যদি উৎপত্তি হয়, প্রয়োজন হয়, তো সেটা আমরা ইনক্লুড করব না। কিন্তু আমরা একটু আগেই একটা জায়গায় পড়লাম, রাইটসের যে হিস্টোরিক্যাল যে থিওরি, সেখানে আমরা কি দেখলাম, যে রাইটসের যে উৎপত্তি, সেই উৎপত্তির ক্ষেত্রে কি রয়েছে, ট্র্যাডিশন এবং কাস্টম, যেটাকে কিন্তু ইগনোর আমরা করতে পাই না। তার কারণটা হচ্ছে অধিকারের উৎপত্তি যদি আমরা বলি সমাজ থেকে, অধিকারের উৎস হচ্ছে সমাজ, তাহলে সেই ক্ষেত্রে সমাজের একটা ঐতিহ্য, সমাজের একটা রীতিনীতি, প্রথা, যেটা কি হতে পারে পরবর্তীতে রাইটস হিসাবে সমাজের দ্বারা স্বীকৃতি পেতেই পারে। তাহলে সমাজ যদি নতুন কোনো অধিকারকে স্বীকৃতি দেয়, তাহলে সেটাকে আমরা অন্তর্ভুক্ত করব না। আজ থেকে 10 বছর আগে সমাজ যে অধিকারগুলোকে স্বীকৃতি দিয়েছে সেইগুলো নিয়ে আমরা চলবো, নতুন কোনো অধিকারকে আমরা অন্তর্ভুক্ত করব না, নতুন কোনো দাবিকে সমাজ স্বীকৃতি দেবে না। তাহলে রাইটস হচ্ছে ডাইনামিক,
কারণ রাইটের উৎস হচ্ছে সমাজ, তাই সেই ক্ষেত্রে রাইটস হচ্ছে ডাইনামিক, রাইটস পার্মানেন্ট নয়। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা বলি সঠিক উত্তর হবে হচ্ছে এ, রাইটস আর পার্মানেন্ট। এটা রাইটস এর নেচারের মধ্যে পড়ে না। ঠিক আছে, রাইটস এর নেচারের মধ্যে পড়ে রাইটস আর নট অ্যাবসলিউট। রাইটস এর নেচারের মধ্যে পড়ে রাইটস আর বাউন্ড উইথ ডিউটিজ। রাইট হচ্ছে রিওয়ার্ড, এক প্রকারের রিওয়ার্ড, যে আমি আমার ডিউটি পারফর্ম করছি বলে আমি রাইটস পাচ্ছি। আমি একজন মানুষের রাইট টু লাইফকে রেসপেক্ট করছি বলে আমার রাইট টু লাইফ কি হচ্ছে প্রোটেক্টেড, আমার রাইট টু লাইফ কি হচ্ছে রেকগনাইজড হচ্ছে। আমি যদি কাউরি রাইট টু লাইফ ভাইলেট করি তাহলে আমারও রাইট টু লাইফ কি হতে পারে, ভাইলেট হতে পারে। তো রাইটের সাথে ডিউটি হচ্ছে সম্পর্কিত, এবং রাইটস এক প্রকারের বলতে পারো রিওয়ার্ডস, সমাজ আমাকে দিচ্ছে সেই রিওয়ার্ডস, যে আমি সমাজের প্রতি দায়িত্ব পালন করছি। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে সঠিক উত্তর হচ্ছে এ। চলে আসি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিভিল রাইট। দেখো এই জায়গাটা আমি একটুখানি বলি যে সিভিল রাইট, ইকোনমিক রাইট, পলিটিক্যাল রাইট বলতে আমরা কি বুঝি, এবং সিভিল রাইটের মধ্যে কোন রাইটগুলো পড়ছে, ইকোনমিক রাইটসের মধ্যে কোন রাইটগুলো পড়ছে, পলিটিক্যাল রাইটসের মধ্যে কোন রাইটগুলো পড়ছে, এইগুলো কিন্তু একটুখানি থরলি দেখে রাখবে, কারণ এখান থেকে এরকম প্রশ্ন আসে যে আইডেন্টিফাই করো কোনটা সিভিল রাইট, আইডেন্টিফাই করো কোনটা পলিটিক্যাল রাইট। তো এখানে যে প্রশ্নটা আমি দিয়েছি হুইচ অফ দ্য ফলোইং ইজ সিভিল রাইট, তো এখানে সঠিক যেটা উত্তর সেই উত্তরটা হবে হচ্ছে রাইট টু লাইফ। রাইট টু লাইফ হচ্ছে সিভিল রাইট। ওকে, নাগরিক অধিকার। রাইট টু লেজিয়ার এটা হচ্ছে ইকোনমিক রাইট, আর রাইট টু হোল্ড পাবলিক অফিস এটা হচ্ছে পলিটিক্যাল রাইট। ঠিক আছে, তো কোনগুলো সিভিল রাইট, কোনগুলো ইকোনমিক রাইট, কোনগুলো পলিটিক্যাল রাইট, এগুলো কিন্তু একটুখানি দেখে রাখবে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কনসিডার দ্য কোশ্চেন্স। কনসিডার দ্য কোশ্চেন, কি কোশ্চেন, ক্লেমস বিকাম রাইট হোয়েন, মানুষের দাবি কখন অধিকারে পরিণত হয়। অপশন এ, দে আর রেকগনাইজড বাই সোসাইটি, যদি সোসাইটি রেকগনাইজ করে। দে আর মেনটেন অ্যান্ড এনফোর্স বাই দ্য স্টেট, কোড কি রয়েছে, অনলি ওয়ান, অনলি টু, বোথ ওয়ান অ্যান্ড টু, অ্যান্ড ডি হচ্ছে নান। তাহলে রাইটস হচ্ছে কি, মানুষের দাবি দেওয়া। রাইটস হচ্ছে, রাইটস আর ক্লেম, কিন্তু এই যে ক্লেম কখন রাইট হিসাবে পরিণত হয়, একটা দাবি দেওয়া কখন রাইট হিসাবে পরিণত হচ্ছে, অধিকার হিসাবে পরিণত হচ্ছে, যখন সমাজ কি করছে, সেটাকে স্বীকৃতি দিচ্ছে। তাহলে রাইট স্বীকৃত হয় সমাজের দ্বারা। আর রাষ্ট্রের দায়িত্ব কি, রাষ্ট্রের কাজ কি, রাইটটাকে হচ্ছে প্রোটেক্ট করা, এনফোর্স করা। তাহলে ক্লেম যখন সমাজের দ্বারা স্বীকৃত হচ্ছে, ক্লেম যখন রাষ্ট্রের দ্বারা এনফোর্স হচ্ছে, মেনটেন হচ্ছে, তখন আমরা সেই ক্লেমকে কি বলবো, রাইট। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অধিকারের স্বীকৃতি কে দেয়, তাহলে অ্যান্সারটা করবে সোসাইটি। আর অধিকার কে এনফোর্স করে, অধিকার কে প্রোটেক্ট করে, মেনটেন করে, তো অ্যান্সারটা হচ্ছে স্টেট। তাহলে ক্লেম যখন সোসাইটির দ্বারা রিকগনাইজড হচ্ছে, ক্লেম যখন স্টেট এনফোর্স করছে, প্রোটেক্ট করছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রাইট। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, হু রেকগনাইজড দ্য রাইট, অ্যান্সার কিন্তু করবে সোসাইটি। হু এনফোর্স অ্যান্ড প্রোটেক্ট দ্য রাইট, অ্যান্সার হচ্ছে স্টেট, রাষ্ট্র। তাহলে এখানে সঠিক যেটা উত্তর, সেই উত্তর হবে হচ্ছে সি, বোথ 1 and 2। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 8। আবার একটা দেখো রিমার্কস রাইটস এর উপর, এবং এখানে আমাদেরকে সঠিক উত্তর করতে হবে যে এই মন্তব্যটা কার। তো মন্তব্যটা কি, মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। রাইটস আর দোজ কন্ডিশন অফ সোশ্যাল লাইফ without which no man can seek in general to be himself at his best. রাইট হচ্ছে কি, মানুষের দাবি দেওয়া।
এবং রাইট আমাদের এমন কিছু নেসেসারি বলতে পারো, মানে কি বলবো, মানে কন্ডিশন আমাদের দেয়, যার মাধ্যমে আমরা আমাদের পার্সোনালিটি কি করতে পারি, ডেভেলপ করতে পারি। অধিকার মানুষের ব্যক্তিত্ব বিকাশের কি করছে, উপযুক্ত পরিবেশ দিচ্ছে। ঠিক আছে, তাহলে অধিকারের সাহায্যে একটা মানুষ নিজের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট নিশ্চিত করছে। এটা কার মন্তব্য? এই মন্তব্যটা হচ্ছে প্রফেসর ল্যাস্কি। ঠিক আছে, তাহলে প্রফেসর ল্যাস্কির এই যে মন্তব্য, এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অধিকার মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কি করছে, প্রয়োজনীয় পরিবেশ দিচ্ছে। তাহলে রাইট হচ্ছে কি, রাইট হচ্ছে একটা পরিবেশ, যে পরিবেশের সাহায্যে একটা ব্যক্তি নিজের যে বিকাশ, সেই বিকাশ ঘটাতে কি হচ্ছে, সক্ষম হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই যে মন্তব্য, এই মন্তব্যটা হচ্ছে প্রফেসর ল্যাস্কির। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। অ্যাকর্ডিং টু লক, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ন্যাচারাল রাইট? ঠিক আছে, রাইটস এর বিভিন্ন থিওরি রয়েছে, ন্যাচারাল রাইট থিওরি, হিস্টোরিক্যাল থিওরি অফ রাইট, লিগ্যাল থিওরি অফ রাইট। তো ন্যাচারাল রাইট, লকের মতে কোনটা ন্যাচারাল রাইট নয়? ঠিক আছে, সামাজিক চুক্তি মতবাদী জন লক, ঠিক আছে, ন্যাচারাল রাইটের একজন গুরুত্বপূর্ণ প্রবক্তা। তো লকের মতে কোনটা ন্যাচারাল রাইটের অন্তর্গত নয়? লাইফ, প্রপার্টি, লিবার্টি। ঠিক আছে, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ন্যাচারাল রাইট। তো সঠিক যেটা উত্তর, সেই উত্তরটা হবে ডি, কারণ লকের মতে এই তিনটে হচ্ছে কি ন্যাচারাল রাইট, প্রাকৃতিক অধিকার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে লকের মতে এই তিনটে হচ্ছে কি প্রাকৃতিক অধিকার, ন্যাচারাল রাইট। ওকে, তো অ্যান্সারটা হবে নান, কারণ এখানে কি বলেছে, ইজ নট। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। আজকের আমাদের সেশনের ক্লাসের হচ্ছে লাস্ট প্রশ্ন। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অবলিক আর দ্য ফিচার্স অফ ন্যাচারাল রাইট? কোনটা ন্যাচারাল রাইটস এর ফিচার? কি বলছে, ইনঅ্যালিয়েনেবল রাইটস মানে কি, যে রাইট আমরা হস্তান্তর করতে পারবো না। ঠিক আছে, কাউকে আমরা দিতে পারবো না, কাউরির কাছে আমরা সারেন্ডার করতে পারবো না। ন্যাচারাল রাইটস মানে কি, যে রাইট আমরা সারেন্ডার করতে পারবো না। বরঞ্চ ন্যাচারাল রাইটস যাতে আমরা সঠিকভাবে এনজয় করতে পারি, তো সেই কারণে আমরা কিছু রাইটস কি করতে পারি, গভর্নমেন্টের কাছে সারেন্ডার করতে পারি। ঠিক আছে, নাম্বার 2, দে আর নট ডিপেন্ডেন্ট অন দ্য ল, কাস্টম অ্যান্ড গভর্নমেন্ট। ন্যাচারাল রাইট, আইন, প্রথা, গভর্নমেন্ট কাউরির উপর ডিপেন্ডেন্ট নয়। And number 3, they existed before the society and state came into existence. বলছে ন্যাচারাল রাইট সমাজ এবং রাষ্ট্রের উৎপত্তির আগেই কি করে, এক্সিস্ট করে। মানে এরকম নয় যে সমাজ থেকে ন্যাচারাল রাইটস এর উৎপত্তি হয়েছে বা স্টেট ন্যাচারাল রাইট ক্রিয়েট করেছে, তা নয়। মানে বলছে যে সমাজ বা স্টেট ক্রিয়েটের আগেই, সৃষ্টি হওয়ার আগেই ন্যাচারাল রাইটের কি ছিল, এক্সিস্টেন্স ছিল। ঠিক আছে, তো এর মধ্যে কোনটা ন্যাচারাল রাইটস এর হচ্ছে ফিচার? অপশন রয়েছে দেখো, 2 and 3, 1 and 3, অনলি 1, অ্যান্ড ডি হচ্ছে অল। তো সঠিক উত্তর কি হবে অবশ্যই তোমরা কমেন্টে মেনশনস করবে, আমি সঠিক উত্তরটা দিচ্ছি, তোমরা চেক করে নেবে। ঠিক আছে, তো এখানে সঠিক যেটা উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে ডি, অল। এই সবকটাই হচ্ছে ন্যাচারাল রাইটস এর হচ্ছে ফিচার। ন্যাচারাল রাইটস ইনঅ্যালিয়েনেবল, মানে ন্যাচারাল রাইটস আমরা গভর্নমেন্টের কাছে সারেন্ডার করব না। ন্যাচারাল রাইটস সারেন্ডার করার বিষয় নয়, আমরা হস্তান্তর করব না। বরঞ্চ ন্যাচারাল রাইটস যাতে আমরা সঠিকভাবে পেতে পারি, এনজয় করতে পারি, তো সেই কারণে আমরা কিছু রাইটস আমরা কি করতে পারি, গভর্নমেন্টের কাছে ট্রান্সফার করতে পারি ন্যাচারাল রাইটস এর জন্য। কিন্তু ন্যাচারাল রাইট যেটা হচ্ছে একটা অবিচ্ছেদ্য রাইট, যে রাইট থেকে মানুষকে কি করা যাবে না, আলাদা করা যাবে না। যে রাইটস মানুষ
কাউরির কাছে সারেন্ডার করবে না। ঠিক আছে, তাহলে ন্যাচারাল রাইটস হচ্ছে কি ইনঅ্যালিয়েনেবল রাইটস, অবিচ্ছেদ্য অধিকার, অহস্তান্তরযোগ্য অধিকার। ওকে, দে আর নট ডিপেন্ডেন্ট। ন্যাচারাল রাইটস কোনো আইনের দ্বারা তৈরি নয়, ন্যাচারাল রাইটস কোনো কাস্টমের দ্বারা তৈরি নয়, কোনো গভর্নমেন্টের দ্বারা তৈরি নয়। ন্যাচারাল রাইটসের যারা প্রবক্তা তাদের বক্তব্যই হচ্ছে যে সমাজ রাষ্ট্র তৈরির আগে মানুষ এই ন্যাচারাল রাইটস মানুষ ভোগ করত। বলছে এই ন্যাচারাল রাইটসের যারা প্রবক্তা তাদের বক্তব্য হচ্ছে এটাই যে মানুষ যখন সোসাইটিতে অন্তর্ভুক্ত হচ্ছে তখন কিছু অধিকার নিয়েই মানুষ অন্তর্ভুক্ত হচ্ছে। ন্যাচারাল রাইটসের যারা প্রবক্তা তাদের এটা বক্তব্য যে মানুষ যখন সমাজে অন্তর্ভুক্ত হচ্ছে তখন মানুষ কিছু অধিকার নিয়ে সমাজে অন্তর্ভুক্ত হচ্ছে, আর সেই অধিকারগুলোই ন্যাচারাল রাইটস, যেরকম লকের মধ্যে লাইফ, লিবার্টি, প্রপার্টি। তাহলে এই ন্যাচারাল রাইটসের উৎপত্তি যদি আমরা বলি সেটা হচ্ছে নেচার, ন্যাচারাল ল। তাহলে ন্যাচারাল রাইটসের উৎপত্তি আইন নয়, কাস্টম নয়, কোনো গভর্নমেন্ট নয়। ন্যাচারাল রাইটসের যদি আমরা বলি উৎপত্তি হচ্ছে নেচার। সামাজিক চুক্তি মতবাদী তাদের বক্তব্য কি ছিল? যে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত, আর এই প্রকৃতির রাজ্যে মানুষ কিছু অধিকার ভোগ করত। তার মানে কি? যে প্রকৃতি মানুষকে অধিকার দিচ্ছে, এবং প্রকৃতি যে অধিকার মানুষকে দিচ্ছে এই অধিকার মানুষ কাউরির কাছে ট্রান্সফার করবে না। এই অধিকারের বলতে পারো মানে গ্যারেন্টার স্টেট নয়, এই অধিকার সমাজের দ্বারা স্বীকৃত নয়, এই অধিকার মানুষ প্রকৃতি থেকে পেয়েছে। তাই মানুষ যখন সমাজে অন্তর্ভুক্ত হচ্ছে তখন কিছু অধিকার নিয়েই সমাজে অন্তর্ভুক্ত হচ্ছে। এটাই হচ্ছে ন্যাচারাল রাইটসের যারা প্রবক্তা তাদের বক্তব্য। তাহলে এখানে যদি আমরা দেখি এই তিনটেই হচ্ছে ন্যাচারাল রাইটসের হচ্ছে ফিচার্স, তো অ্যান্সার হচ্ছে অল। ঠিক আছে, তো রাইটস নিয়ে আজ এই পর্যন্ত আলোচনা করলাম। তো কেমন লাগছে ক্লাস অবশ্যই বলবে, জানাবে, এবং তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে মেনশনস করবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর এছাড়াও তোমরা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিংক, আমার কন্ট্যাক্ট দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এই এক্সাম সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে, তো আজকের মতো এখানেই এন্ড করলাম রাইটসের ওপর আলোচনা। পরবর্তী ক্লাসে আবারও একটা টপিক নিয়ে তোমাদের সাথে ঠিক এইভাবেই আলোচনা করব। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।